আমার প্রতিষ্ঠান সিকিউরিটি ইকুইপমেন্ট অ্যান্ড আইটি লজিস্টিক নিয়ে কাজ করে। বিগত ৪ মাস আগে ইসাক আলী মনি নামের এক প্রতারক সে এনজিও প্রতিষ্ঠান সিডিএ নামক এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচয় দিয়ে সে আমাদের সাথে যোগাযোগ করে এবং তার হসপিটালে একটা হসপিটাল সবুজবাগ থানাধীন করে এবং সেখানে বিভিন্ন সিকিউরিটি ইকুইপমেন্ট, সিসিটিভি ক্যামেরা, ওয়াকিটকি রিলেটেড লাইসেন্স সব কিছুর সে আমাদের কাছ থেকে চায় এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে একটা কোটেশন প্রদান করি। সেই কোটেশনের প্রেক্ষিতে সে আমাদের একটা ওয়ার্ক অর্ডার প্রদান করে এবং আমরা যখন অ্যাডভান্স চাই তখন সে আমাদের জানায় যে একটা এনজিও প্রতিষ্ঠান কখনো অ্যাডভান্স প্রদান করে না। তো সেই মর্মে তারা ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমাদেরকে মালামাল প্রদান করতে বলে, ডেলিভারি করতে বলে। আমরা মালামাল ডেলিভারি করি, যার আনুমানিক মূল্য 8,50,000 টাকার মতো। প্রদান করার পরবর্তী সময় যখন আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা ঠিকমতো আমাদের সাথে কমিউনিকেশন করে না। এক পর্যায়ে সে পরিচয় দেয় আমি হচ্ছে উপদেষ্টা মহোদয়ের খুব কাছের এবং উপদেষ্টা নাহিদুল ইসলাম এবং যে এনসিপি চেয়ারম্যান বর্তমান তার ঘনিষ্ঠ চাচা। এই পরিচয় পরবর্তীতে আমরা কিছুটা আমরা কনফিউশন হই। তার পরবর্তীতে আমরা তার সাথে কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করি সে আমাদের পাওনাকৃত অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে, কিন্তু সে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে না এবং আমরা তার যে ঠিকানা সবুজবাগের যে হসপিটাল, সেই হসপিটাল আমাদের প্রতিনিধি পাঠালে সে প্রতিনিধিকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসে এবং আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় শেখ হাসিনার আমলে সে জেলে ছিল, যেটা আমাদের বিভিন্ন সাপ্লায়াররা বলেছেন, বিভিন্ন ভাইয়েরা বলেছেন, সবাইকে সেম কথা বলে বিভিন্নভাবে সে প্রতারণা করে। সে শেখ হাসিনা আমলে জেলে ছিল, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার ছিল, এখন এনসিপি, সে এনসিপি দলীয় লোক এবং সে পরিচয় দেয় সে নাহিদুল ইসলামের চাচা। সুতরাং তার সাথে উল্টাপাল্টা কিছু করা যাবে না, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা করা যাবে না, তাকে মানে বিভিন্নভাবে সে হুমকি দামকি দিয়ে আসে। এমন তো জি, আমরা এর পরবর্তী সময়ে আমরা ওসি সবুজবাগ থানার সাথে যোগাযোগ করি। সবুজবাগ থানায় ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি আমাদেরকে মামলার পরামর্শ দেন এবং আমরা সেই অনুযায়ী সিএমএম কোর্ট বিজ্ঞ আদালত সবুজবাগ জোন একটা মামলা দায়ের করি, যার মামলা নাম্বার 116/2025 এবং যেটাতে 406, 420, 506, 34 চারটি ধারায় অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয় যে প্রতারক ইসাক আলী মনি এবং আমির হোসেন সর্দার সহ তাদের সংশ্লিষ্ট যে প্রতারক চক্র এবং অজ্ঞাত নাম সহকারে তাদের পুরো চক্রকে এখানে আসামি করা হয়েছে। সে অনুযায়ী পুলিশ তদন্তভার সবুজবাগ থানার ওসিকে তদন্তভার দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে এবং সেটা তদন্তাধীন আছে। আমাদের প্রশ্ন হচ্ছে, একটা প্রতারক চক্র বিগত 8-10 বছরেরও বেশি সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে যেভাবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ছোট মাঝারি বড় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছে, তার বিরুদ্ধে কেন এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং না, আমরা 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 এটা নিয়ে আমি এটা নিয়ে যুব শক্তি যে একটা ওদের এনসিপির যে একটা আছে, এখানকার যুগ্ম আহ্বায়ক সম্ভবত একজন আছেন ডক্টর জাহিদুল ইসলাম, ওনার সাথে আমি যোগাযোগ করি এনসিপির। ওনার সাথে যোগাযোগ করে জানতে চাই ওনার পরিচয় সঠিক কিনা। ইসাক আলী মনি যিনি, উনি চেয়ারম্যান এনসিপির নাহিদুল ইসলাম সাহেবের চাচা হন কিনা বা উনি কি হন তার সম্পর্কে এটা সত্যতা আছে কিনা, তবে তিনি আমাকে সুস্পষ্টভাবে কোনো কিছু বলতে পারেননি। তো এমত অবস্থায় আমরা মামলা করেছি বিগত 2 মাস আগে, কিন্তু মামলার প্রক্রিয়াটি এত ধীরগতিতে হচ্ছে কেন এবং কেন তাকে এরকম একটা প্রতারককে যে কোটি কোটি টাকা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে আত্মসাৎ করে সে পালিয়ে বেড়াচ্ছে বা সে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে আসছে, কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং প্রশাসন কেন নিশ্চুপ, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন। প্রশাসন কেন নিশ্চুপ, প্রশাসন কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না? আর সে আদৌ কোনো সরকারি উদ্বোধন কর্মকর্তা বা কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনীতি ব্যক্তিবর্গের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, কারো আশ্রয় প্রশ্রয়ে সে আদৌ এটা করে বেড়াচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন এবং এটা নিয়ে আমরা সুস্পষ্ট হইতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব তারা যেন অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেয় এবং অতি দ্রুত তদন্তপূর্বক তাকে গ্রেপ্তার করে আইনগতভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং তাতে আমি মনে করি আমাদের মতো আরো অনেক ছোট মাঝারি বড় ব্যবসায়ী এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবে এবং তারা বিভিন্নভাবে আর এই ধরনের অকারেন্সগুলো করে বেড়াতে পারবে না। আর আমার কাছে প্রিয় সাংবাদিকবৃন্দ ভাই বোনেরা, আমাদের আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আদৌ কি সে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সম্পৃক্ত আছে কি না,
এই বিষয়টি আমার মনে হয় খতিয়ে দেখা উচিত এবং এই বিষয়টি আপনারা প্রচার করে আমার মনে হয় এনসিবির চেয়ারম্যান সাহেব ওনার কাছেও জিজ্ঞেস করতে পারেন এই প্রতারক চক্রের সাথে ওনার কোনো সম্পৃক্ততা আছে কিনা অথবা উনি চিনেন কিনা, নাকি ওনাকে নিয়েই ওনার নাম ব্যবহার করে উনি বিভিন্নভাবে এই ধরনের প্রলোভন ছড়িয়ে সে বিভিন্নভাবে এই অকারেন্সগুলো করে বেড়াচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন বিভিন্ন সোর্সিং এর সাথে যোগাযোগ করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা যেটা জানতে পারি, আমরা তো এক একটা সাপ্লায়ার এক একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। যখন আমরা এক একটা প্রোডাক্ট ওনাদের ওয়ার্ক অর্ডার বেস আমরা ডেলিভারি করি ওনার হসপিটাল বা এনজিও যে অফিস ওখানে, সেখানে রাতারাতি রাতের অন্ধকারে সে মালামালগুলো অন্যথায় বিক্রি করে দেয়। সেটা হতে পারে বিভিন্ন তার ব্ল্যাক ব্ল্যাক যে বাজার, যে কালো বাজার, যারা অবৈধ ব্যবসা করে তাদের কাছে বিভিন্নভাবে কম দামে বিক্রি করে দেয়। সকালে দেখা যায় মালামালগুলো দিনের আলোতে তার অফিসে সে রিসিভ করে, রাতের বেলা এসে সে অন্ধকারে বিক্রি করে দেয় এবং বিভিন্ন পণ্য সেভাবে তার অফিসে কিন্তু গেলে কিছুই পাওয়া যায় না। এবং এই বিষয়ে চোরাই গাড়ি বেচতে গিয়ে রয়্যাল চিটার, হ্যাঁ, সে এর ইতিপূর্বে আমরা জানি যে এর আগেও সে বিভিন্ন সময় বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল বা গাড়ি ভাড়া নিয়ে সে তাদের অর্থ প্রদান না করে সেই গাড়ি বিক্রি করতে গিয়ে আত্মসাৎ করে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে সে আটক হয় এবং সেটা তেজগাঁ থানায় সম্ভবত তাকে সোপর্দ করা হয় এবং তাকে রিমান্ড দেওয়া হয় এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই যে এখানে স্পষ্ট দেখা যায় তাকে অ্যারেস্ট করা হয় তেজগাঁ থানায়। সে ওখান থেকে জামিনে বের হয়ে সে আবার সেম ইয়াটি সে শুরু করে। আমরা বাংলাদেশে বিভিন্ন হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করে থাকি। আমরা সেই সুবাদে বাসাবয়ে সিডিএ নামক এনজিওর আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান যার নাম লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সেখানে আমরা যন্ত্রপাতি সরবরাহ করেছি। এখন উনি আমাদের কাছ থেকে প্রথমে কোটেশন নিয়েছেন, কোটেশন যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই শেষে আমাদের একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সেই ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে আমরা মাল সাপ্লাই করেছি। সেই মালের আনুমানিক মূল্য আপনাদের আগে জানানো হয়েছে ৬৮,৭০,০০০ টাকার মতো। এখন উনি আমাদের বলছেন মালগুলো আপনারা ইনস্টল করে দেন, ইনস্টল করার পর ২ সপ্তাহের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন। আমরা সেই অনুপাতে তাদেরকে মালামালগুলো ইনস্টল করে দিয়েছি। তারপরে যখন আমরা বললাম যে আপনারা আমাদের টাকা পয়সাগুলো বুঝিয়ে দেন, তারপর থেকে উনি আমাদের সাথে বিভিন্ন ধরনের তালবানা শুরু করছেন। এখন পরবর্তীতে আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে উনি একজন মহাপ্রতারক। বিগত প্রায় ১ দশকের বেশি ১০ থেকে ১৫ বছরের মতো তিনি এই প্রতারণা করে আসছেন। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি। এখন আমরা আমাদের যে মালামালগুলো দিয়েছি সেই মালামালগুলো তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে যা আপনারা আগে শুনছেন যে উনি বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এর আগে উনি গুলশানে এরকম ফাঁদ পাচ্ছেন, উত্তরায় করছেন, মতিঝিলে করছেন, লাস্ট তিনি আসামি হচ্ছে ইসাক আলী মনি। ইসাক আলী মনি উনি একজন মহাপ্রতারক। আমরা তার শাস্তি দাবি করছি, সাথে সাথে আমাদের পাওনা টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।